নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান, যুদ্ধ পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা অমিত শাহর। রাস্তা ছেড়ে ক্লাসরুমে আন্দোলন চালানোর বার্তা দিয়েও এসএসসি ভবন ঘেরাও প্রত্যাহার চাকরিহারাদের। স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে তারপরেই খুন। বাগুইয়াটি ট্রলিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। এখন রাজনৈতিক কর্মসূচি নয়, মুসলিম বোর্ডের ওয়াকফ বিরোধী আন্দোলনে সাড়া দিল না হাইকোর্ট। এসএসসি যোগ্য অযোগ্যদের মারামারি এবার কি হবে, জেনে নিন বড় আপডেট। মোদীকে ফোন নেতানিয়াহু ম্যাক্রোমেলোনির, সন্ত্রাস রুখতে একজোট হয়ে ভারতের পাশে বিশ্ব। পালিয়েও শেষ রক্ষা হল না, মালদহে তৃণমূল নেতা দুলাল খুনে বিহার থেকে গ্রেপ্তার দলীয় কর্মী। বীরভূমে বিস্ফোরণে উঠল চাল, তড়িঘড়ি জেসিবি এনে ধ্বংসস্তূপ সাফ মালিকের। ঘনীভূত রহস্য, আইএনএস বিক্রান্তকে সমুদ্রে নামালো ভারত, জানুন কিভাবে কয়েক মিনিটে পুরো পাকিস্তান ধ্বংস করতে পারে। দক্ষিণবঙ্গে টানা 5 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজবে, জানুন আবহাওয়ার খবর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাতিল হয়েছে পাকিস্তানিদের ভিসাও। তবে শাহী নির্দেশিকা নিয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে প্রশ্ন উঠছে, লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কি হবে। কলকাতার গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত লং টার্ম ভিসা বা এলটিভি নিয়ে 30 জন পাকিস্তানি রয়েছেন কলকাতায়। তাদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ। এই পাকবধূদের মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই রয়েছেন কলকাতায়। নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে বিবাহসূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাকে 5 বছরের জন্য এলটিভি দেওয়া হয়। এরপর থেকে 1 বা 2 বছরের ভিসা দেওয়া হয়। সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের। শাহের নতুন নির্দেশের পর প্রশ্ন উঠছে, তাহলে লং টার্ম ভিসাধারীদেরও এবার ভারত ছাড়তে হবে। 5 দিনের মাথায় এসএসসি ভবন ঘেরাও প্রত্যাহার। আগামী 2 দিন শহীদ মিনারের কাছে চলবে অবস্থান। এরই মাঝে যাবতীয় নথিপত্রের কাজ শেষ না হলে বিকাশ অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। তবে সব ঠিক থাকলে চাকরিহারারা আগামী সোমবার থেকে স্কুলে ফিরতে পারেন বলেই খবর। শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, আমরা একে অপরকে প্রতিপক্ষ মনে করতে শুরু করছি। আমরা জানি লড়াইটা সুপ্রিম কোর্টই লড়তে হবে। এসএসসি অফিসে বসে হাতাহাতি করে লাভ নেই। এতে আসল উদ্দেশ্য থেকে পিছিয়ে যাব। যোগ্য শিক্ষক হয়ে নিজেরা লড়াই করব আর মিডিয়া দেখাবে সেটা চাই না। আমাদের দাবি আদায়ে যা করার সেটা করব। তবে আপাতত ধর্ণা তুলে নিচ্ছি, আগামী সোমবার থেকে চাকরিহারারা স্কুলে ফিরবেন বলেই খবর। বাগুইহাটি ট্রলিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। স্বামী সন্তানকে ছেড়ে নাকি প্রেমিকের কাছে বারাসাতে এসেছিলেন মৃত তরুণী। সেখানেই থাকতে শুরু করেছিলেন। পরবর্তীতে যুগলের মধ্যে শুরু হয় অশান্তি। অভিযোগ, ঝামেলা মারধরের পর প্রেমিকার হাতেই খুন হন তরুণী। এরপর প্রমাণ লোপাটে দেহটি ট্রলিতে ভরে ফেলে এসেছিল গুণধর, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। এবার পুলিশের জালে অভিযুক্ত। তাকে জেরা করতেই গোটা বিষয়টা সামনে এসেছে বলেই দাবি তদন্তকারীদের। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা আর কেউ জড়িত কিনা সবটা খতিয়ে দেখছে পুলিশ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সভার আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী 1 সপ্তাহ কোথাও কোনো রাজনৈতিক অনুষ্ঠান না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উস্কানির অভিযোগে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চ। সুকান্তের বিরুদ্ধে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। অভিযোগ, সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করেছেন সুকান্ত। মন্তব্য প্রত্যাহারের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানান তিনি। তার দাবি, সাংসদ বিধায়কদের বক্তব্য রাখার ক্ষেত্রে গাইডলাইন নির্দিষ্ট দেওয়া হোক। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষকের চাকরি। পরে টেন্টেড বা অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়াও চলবে। যোগ্য শিক্ষকদের একাংশ সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন চলছিল। এবার সেখানে ভিড় করলেন অযোগ্য শিক্ষকরাও। তাতে দুই গোষ্ঠীর শিক্ষকদের মধ্যে হাতাহাতি লেগে যায়।
যার জেরে এসএসসি অফিসের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন যোগ্য শিক্ষকরা। বৃহস্পতিবার অযোগ্যরা সেখানে অবস্থান শুরু করেছেন। দ্বন্দ্ব বেঁধেছে যোগ্য ও অযোগ্য শিক্ষকদের মধ্যেই। যোগ্য শিক্ষকদের তরফে বৃন্দাবন ঘোষ জানিয়েছেন, গতকাল অযোগ্যরা এখানে এসে মিছিল করে অবস্থান শুরু করেছেন। যোগ্যদের সঙ্গে তাদের বাক বিতণ্ডা হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অবস্থান প্রত্যাহার করে শহীদ মিনার ফিরে যাচ্ছে। অযোগ্যরা নিজেদের আক্রোশ মেটাতে আমাদের উপর চড়াও হয়েছে। চিন্ময় মণ্ডল নামে এক যোগ্য শিক্ষকও জানান, যদি বলেন অযোগ্যদের সঙ্গে হাতাহাতির হয়ে চলে যাচ্ছি, তবে তাই 15,403 জন যোগ্য শিক্ষক, তাহলে প্রায় 10,000 অযোগ্য শিক্ষক রয়েছেন, তারাও চাকরির দাবি জানাচ্ছেন। পহেলগাঁওয়ে নৃশংস হামলার নিন্দায় একযোগে সরব হয়েছে আন্তর্জাতিক নেতৃত্ব। বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইমানুয়েল ম্যাক্রো একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হামলার তীব্র নিন্দা করে করা বিবৃতি দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ফোন করেছিলেন বন্ধু মোদীকে। পহেলগাঁও হামলার পরে কার্যত রণংদেহী মেজাজে একের পর এক পদক্ষেপ করেছে ভারত পাকিস্তান দুই দেশই। এহেন পরিস্থিতিতে 20 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পহেলগাঁও হামলা নিয়ে বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। তারপরই একের পর এক রাষ্ট্রনেতার ফোন এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। আমেরিকা এবং চীনের রাষ্ট্রদূতরা হাজির ছিলেন বিদেশ মন্ত্রকের বিশেষ বৈঠকে। এছাড়াও জার্মানি, জাপান, পোল্যান্ড, রাশিয়া, ব্রিটেনের মতো দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন সেই তালিকায়। প্রায় 30 মিনিট ধরে 20টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন বিক্রম মিশ্রি। পহেলগাঁও সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় তাদের। সেই বৈঠক শেষ হওয়ার পরে মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাশে থাকার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামলার তীব্র নিন্দাও করেছেন তিনি। নৃশংস হামলা নিয়ে নেতানিয়াহুকে বিস্তারিত তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত। দীর্ঘ 4 মাস পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদহ জেলা পুলিশ। বিহার থেকে গ্রেপ্তার করা হল কৃষ্ণ রজক ওরফে রোহন। অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। তার সন্ধান দিতে পারলে সেই ব্যক্তিকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, সেই কথাও ঘোষণা করা হয়েছিল মালদহ জেলা পুলিশের তরফে। এই গ্রেপ্তারিতে এখনো অবধি দুলাল সরকার খুনে 9 জন গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। সাতসকালে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল ঘরের চাল, ভেঙে পড়ল মাটির পাঁচিল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছাদ উঠতেই তড়িঘড়ি জেসিবি এনে ধ্বংসস্তূপ সাফ করে ফেললেন বাড়ির মালিক। ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ালো বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় হাতোড়া পঞ্চায়েতের সিজা গ্রামে। বাড়ির মালিকের ভূমিকায় ঘনাচ্ছে রহস্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি স্থানীয় বাসিন্দা শেখ ফিরোজের। তিনি পেশায় কৃষক, কিন্তু তার বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ কিভাবে? সেখানে কি বোমা মজুত করা হয়েছিল, নাকি ওই বাড়িতেই তৈরি হতো? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বোমা বিস্ফোরণ হওয়ার পরেই তড়িঘড়ি জেসিবি এনে ফিরোজ বিস্ফোরণ স্থল পরিষ্কার করে দেন বলে অভিযোগ। এতেই দানা বেঁধেছে রহস্য। পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি বিস্ফোরণ স্থলটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় নৌবাহিনী আরব সাগরের কারওয়ার উপকূলের কাছে বিমানবাহী রণতরী INS বিক্রান্ত মোতায়েন করেছে। এই যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই দলটি একটি শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করে, যা বিভিন্ন সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করতে পারে। এই দলটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল তৈরি করে, যা আকাশ, ভূমি এবং ডুবোজাহাজের আক্রমণ থেকে রক্ষা করে। এই স্ট্রাইক গ্রুপ যদি মনে করে, তবে যে কোনো সময় পাকিস্তানি নৌবাহিনীকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। এটি করাচি, গোয়াদর বন্দর এবং সমগ্র পাকিস্তানকে ধ্বংস করতে পারে। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। বৈশাখী দহনে পুড়ছে বাংলা। ঝড় বৃষ্টির সিলসিলা থামতেই দক্ষিণের 5টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। মালদাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের এই জেলার তাপমাত্রাও 40 ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ডিগ্রি বেশি ছিল বলে খবর। আরও 2 দিন তাপমাত্রা মোটামুটি এইরকমই থাকবে বলে পূর্বাভাস। তবে শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। ভ্যাপসা অস্বস্তিকর গরম কাটিয়ে ফের ঝমঝমিয়ে শুরু হবে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই বলছে। জানা যাচ্ছে, আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সপ্তাহান্ত থেকেই বদলে যাবে আবহাওয়া। শনিবার থেকে দক্ষিণের প্রত্যেকটি জেলায় হাঁসফাঁস গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে।
দুই 24 পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর থেকে একটানা 5 দিন ঝড় বৃষ্টি চলতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কয়েকটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।